লিল্লাহ ইন্না লিল্লাহ। কিছুদিন আগে আপনারা অনেকেই হয়তো এই ভাইরাল ভিডিওটি দেখেছেন, যেখানে চোখের সামনে পানিতে ডুবে যাচ্ছিল কয়েকটি তাজা প্রাণ। ইউটিউবে সম্পূর্ণ ভিডিও আপলোড হওয়ার আগেই ভিডিওর ছোট্ট একটি ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে যায় আমাদের ফেসবুক প্রোফাইল থেকে, যেটাকে কপি করে অন্যান্য পেজ বা বিভিন্ন নিউজ চ্যানেল। এটার উপরে পাতেন। ঘটনাটি শুরু কিভাবে এবং শেষ কোথায়, এটা এখন পর্যন্ত সবার কাছেই অজানা। তবে এখন সময় এসেছে সত্য ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরার। প্রশ্নটা তখন জীবন মরণের। সবকিছু বুঝে ওঠার আগে মুহূর্তে এমন কিছু ঘটে যাবে, সেটা আমরা কখনো কল্পনাও করেছিলাম না। আর এই পুরো ঘটনাটির সাথে রাঙামাটির ছোট্ট এই দ্বীপের কি সম্পর্ক, সেটাও আজকে খোলাসা করব আপনাদের মাঝে। রাঙামাটিতে নামার পর থেকেই একাধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় চলে এলাম রাঙামাটির রিজার্ভ বাজার ঘাটে। তবে সারা রাত জার্নি শেষে পেটে প্রচন্ড ক্ষুধা। পরোটা, ডিম, ডাল ভাজি, এখান থেকে নাস্তা না করলে পরে আর নাস্তা করার মতো তেমন একটা সুযোগ পাবো না। এটাই রাঙামাটির মূল বাণিজ্যিক কেন্দ্র রিজার্ভ বাজার ঘাট, যেখানে শহরের জীবন শুরু হয় ভোরে এবং শেষ হয় নৌকার মানুষের কোলাহলে। বৃষ্টির কারণে মানুষ তুলনামূলক কম থাকলেও থেমে নেই ব্যস্ততা। রাঙামাটিতে এবারে আমাদের ঘুরে বেড়ানোর পরিকল্পনা একটু আলাদাভাবে। নির্জন একটি দ্বীপের মাঝে নিরালায় রাত্রি যাপন করার জন্য যাচ্ছি। আর সেই দ্বীপে যাব দোতলা কাঠের এই ফেরিতে করে। সচরাচর আমরা লোহার ফেরি দেখে থাকি, তবে এই ফেরিগুলো কাঠের এবং অনেক পুরানো। আর এগুলো কেবলমাত্র রাঙামাটিতেই চোখে পড়বে। সকাল 7টা একদম ফার্স্ট ট্রিপের যে লঞ্চ, সেটাতেই আমরা উঠেছি। আর সারাদিনে মোট 4টা লঞ্চ এখান থেকে ছাড়ে মাইনির উদ্দেশ্যে। লঞ্চের টাইমগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব। আর আপনাকে বলতে হবে যে কাঠতলি বাজার, ওইখানে আপনাকে নামতে হবে। সেই ক্ষেত্রে লঞ্চের টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 200 টাকা করে, মানে পুরা মাইনির যে ভাড়া সেটাই নিয়েছে। লঞ্চে সবে মাত্র যাত্রী ওঠা শুরু হয়েছে। আর এদের মধ্যে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে স্থানীয় মানুষজন। ট্যুরিস্ট আমাদের মতো তেমন কেউ চোখে পড়ছে না। তবে বাজেট ট্যুরের কথা চিন্তা করলে এই লঞ্চই একমাত্র ভরসা। ভ্রমণের জন্য এমন ওয়েদার আমার ভালো লাগে। আর দেখতে কুয়াশার মতো মনে হলেও সবই কিন্তু মেঘে ঢেকে আছে। সকাল 7টায় ছাড়ার কথা থাকলেও 40 মিনিট বিলম্বে যাত্রা শুরু করলো আমাদের এই লঞ্চ। রাঙামাটিতে এর আগেও অনেকবার আসা হয়েছে, তবে এই রকম রূপ এই প্রথম দেখলাম। বর্ষাকালে ভরা বর্ষার সময় আসলে এই যে এইরকম ওয়েদার পাওয়া যাবে, মেঘ পাওয়া যাবে। আমি এর আগে কখনো এরকম মেঘ দেখি নাই রাঙামাটিতে এসে। উদ্দেশ্য শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রকৃতি দেখতে দেখতে পুরো লঞ্চ জার্নিটা উপভোগ করা। চাইলে স্পিডবোট নিয়ে খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো যেত, তবে আমাদের এত তাড়া নেই। শুভলং ঝর্ণার এখন ভরা যৌবন, তবে লঞ্চে দাঁড়ানোর সুযোগ নেই। শুভলং ঝর্ণা বাদেও এই রুটে আরো বেশ কিছু সুন্দর সুন্দর ঝর্ণা আছে, তবে সেসব অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। পানি এবারে ভালোই বেড়েছে। কোনো কোনো বাড়ির গোয়াল ঘরটা কোনো রকমে টিকে আছে। আবার এদিকে মসজিদের ভিতরেও প্রায় পানি ওঠা ওঠা অবস্থা। দ্বীপকেন্দ্রিক এই পরিবারগুলোর মূল আয়ের উৎসই হচ্ছে মাছ ধরা। বাড়ি থেকে বাজার পর্যন্ত যেতে হলেও নৌকাই একমাত্র ভরসা। আর এখানকার প্রতিটি বাড়িতেই তাদের নিজস্ব 1-2টি করে নৌকা আছে। ভরা বর্ষায় 2 ঘন্টা সময় নিমেষেই পার হয়ে গেল কাপ্তাইয়ের রূপ দেখতে দেখতে। এখন চলে এসেছি কাঠতলি বাজারের কাছে। তবে আমরা সরাসরি বাজারে না নেমে আমাদের রিজার্ভ করা নৌকায় এখান থেকেই উঠে পড়ব। এই যে আমাদের নৌকা চলে আসছে, এইটা থেকে রানিং অবস্থা এখন উঠতে হবে।
রানিং লঞ্চ থেকে এই যে এই নৌকাতে উঠলাম, এইটা একটু রিস্কি ছিল আমার জন্য, কজ লাইফে ফার্স্ট টাইম এইরকম একটা এক্সপেরিয়েন্স। তো এই বোটটা কিন্তু আমাদের ক্যাম্প সাইট থেকেই পাঠানো হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বাইরের আর অন্য কোনো মানুষ নাই। সব মিলিয়ে আমাদের লঞ্চ জার্নিটা ছিল 2 ঘন্টা 10 মিনিটের, আর এই ছোট বোট জার্নি হচ্ছে 20 মিনিটের, মানে 2.5 ঘন্টার নৌপথে যাত্রা। যে দ্বীপে এখন আমরা রাত্রি যাপন করার জন্য যাচ্ছি, এটার অবস্থান ভারত সীমান্তের অনেকটাই কাছে, আর এটাই হচ্ছে সেই দ্বীপ যার নাম গাংচিল আইল্যান্ড। যেমনটা দেখতে পাচ্ছেন এখানকার পানি খুবই স্বচ্ছ এবং টলটলে পরিষ্কার। আগামী 2টা দিন আমরা 2 বন্ধু এই দ্বীপের মাঝেই সময় পার করব, যেখানে থাকবে না লোকালয় এবং নৌকাই হবে আমাদের একমাত্র যানবাহন। মাত্র 999 টাকায় এখানে রাত্রি যাপন করা যায়, তাও আবার 3 বেলা খাবার সহ। বিস্তারিত আরও বলবো, তবে তার আগে দেখে নেওয়া যাক এর ভিতরে কেমন কি ব্যবস্থা। পানি আসলে অনেক বেড়ে গেছে, এই যে দোলনা একটা ডুবে গেছে পুরা। ক্যাম্প সাইডে চলে আসছে, যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক হ্যামক ঝুলানো আছে, তারপরে ট্রি হাউস আছে, আর এই সাইডের পানির রং কিন্তু একদম গ্রিন, মানে পরিষ্কার পানি যেটা, আর বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে এই জায়গায় এরকম কিছু আছে। তো এটা বলাই বাহুল্য যে আপনাদেরকে আজকে একটা হিডেন প্লেসের সন্ধান দিচ্ছি। আরও একটা ব্যাপার বলি, আমরা কিন্তু এখন যে জায়গাতে আছি এখান থেকে কিন্তু ভারত একদমই কাছে, মানে মিজোরামের সাইডটা পড়ছে ওই পাশে। তবে ওই পাশটাও আমি ঘুরে আসছি, যখন আমি মিজোরাম ট্যুর করছি ঠিক একদম সাইডে যে বড় পাহাড়গুলো আছে ওই পাশটা দিয়েই আমি গেছি। বাবা, এই পাশে তো অনেক হ্যামক ঝুলানো, আর ম্যাপে দেখি লোকেশনটা বের করেন তো। এইখানে এখন আমরা আছি, আর ভারত এই যে দেখেন একদমই কাছে। এটা হচ্ছে ওদের কিচেন সাইট, আর পরিবেশটা দেখেন একটু একদম নিরিবিলি। এখানে কিন্তু বাইরের মানুষজন তেমন একটা নাই। এই যে ডাইনিং স্পেস, আর সব ভাই ব্রাদাররাই এখানে আছে, এসে একে একে সবার সাথে দেখা। এখানে রান্না বান্না করা হয়, তারপরে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে মাটির থালা বাসনে কিন্তু পরিবেশন করা হয়। ভাই আপনি কবে আসছেন? শুক্রবারে আইসা এই জায়গায় পড়ে আছেন না? ভাইয়ের সাথে সারপ্রাইজিংলি দেখা এখানে। আজকে সকালের নাস্তা ডিম খিচুড়ি। এই পরিবেশটা দেখতে দেখতে এই নাস্তাটা করব। ক্যাম্প সাইটেরই নিজস্ব একটা বোট আছে, তো এই বোটটা নিয়ে এখন আমি আর পারভেজ ভাই বের হব। বোট নিয়ে কই আসছি দেখেন, এই ক্যাম্প সাইডের যে মাচাংটা আছে, ট্রি হাউস আর কি, এই ট্রি হাউসে বোট নিয়ে চলে আসছি। এইখানে পানি কি স্বচ্ছ দেখেন, পানির ভিতরে যে মাছগুলা থাকে সেগুলাও দেখা যায়, আর সামনে এই যে পাহাড়, মানে অন্যরকম একটা ব্যাপার। এত নির্জন একটা জায়গা, এখানে বাইরের কোনো মানুষ এইখানে আশেপাশে দেখতে পারবেন না। কয়েকজন দেখলেও তারা হচ্ছে আদিবাসী, এই সামনের পাহাড়গুলাতেই থাকে। নির্জন এই আইল্যান্ড সম্পর্কে এতক্ষণে আশা করছি মোটামুটি একটি ধারণা আপনারা পেয়ে গেছেন। আরও অনেক কিছু জানতে পারবেন এখানকার ব্যাপারে। আর আপাতত জায়গাটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেয়া নাম্বারটি নোট করে ফেলুন। আপনারা যারা ভিডিও দেখার পরে এই গাংচিল আইল্যান্ডে আসতে চান, তারা স্ক্রিনে দেয়া নাম্বারে ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে এখানে আসার জন্য বোট থেকে শুরু করে সবকিছু ম্যানেজ করে দিবে। আর এখন ভাই ব্রাদার যারা এখানে ছিল তাদেরকে বিদায় দিতে যাব, আর আপনাদেরকে আরও একটি জায়গা দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দ্বীপ, যেখানে রয়েছে অল্প কিছু ঘরবাড়ি আর দোকানপাট। ওটাই হচ্ছে রাঙামাটির লংগদু কাঠতলি বাজার। খুবই ছোট্ট একটা বাজার, অল্প কিছু দোকানপাট আছে, আর একটা মসজিদ আছে, 2টা টাওয়ার আছে। এই নিয়েই বাজার। এখানে মেইনলি মাছ কেনা বেচা হয়, মানে পুরো কাপ্তাই লেক জুড়ে ছোট বড় জেলে যারা আছে সবাই মাছ ধরার পর এখানে এসে সেই মাছগুলো বিক্রি করে। এটাই হচ্ছে অত্র বাজারের একমাত্র মসজিদ। ওইখান থেকে পানি একদম বাজারের এই পর্যন্ত চলে আসছে। শুধু কেনা বেচাই নয়, বরং ছোট্ট এই বাজারটি লংগদুর মানুষের মিলনস্থল। ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে মানুষ আসে নৌকায় ভেসে।
কেউ মাছ নিয়ে আসে, কেউ পাহাড়ের ফল, আবার কেউ নিয়ে আসে জমের সবজি। এখানকার প্রতিটি পণ্যের পিছনেই লুকিয়ে আছে এক একটা পাহাড়ি জীবনের গল্প। চুলা থেকে শুরু করে সব কিছু সাথে নিয়ে আমরা এখন ট্রলারে উঠবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ ধরার ট্রলার। তো যেহেতু বসতে একটু অসুবিধা হয়, আমরা সাথে ওই যে ফোল্ডেবল চেয়ারগুলো নিয়ে নিলাম, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন বের হচ্ছি। তো ফার্স্টে যাব এখানকার ওয়াচ টাওয়ারে। এখানে একটা ওয়াচ টাওয়ার থেকে চারপাশে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওখানেই যাব। এবং সাথে চুলার থেকে শুরু করে চা কফি সবই নেওয়া হয়েছে। আমরা সুন্দর জায়গা পাইলে সেখানে বসে এগুলো খাবো। মাঝখানে যে ঢেকে রাখছে এটা একটা ফ্রিজ, অ্যাকচুয়ালি মানে নষ্ট ফ্রিজ। এর মধ্যে ওরা বরফ দিয়ে মাছগুলা জমা রাখে। আকাশে অনেক মেঘ, সকাল থেকেই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু থামছে। সামনে যে পাহাড়গুলো আছে ওগুলো একদম পুরাটাই মেঘে ঢেকে আছে। এই পাশে একটু দেখা যাচ্ছে, কিন্তু এই পাশে পুরাটাই একদম ঢাকা। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ করে ক্রমশই আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রচন্ড বাতাস আর সমুদ্রের মতো উত্তাল ঢেউ দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমরা ঝড়ের কবলে পড়ে গিয়েছি। কাপ্তাইয়ের এমন ভয়াবহ রূপ দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বৃষ্টিও হচ্ছে এখন, আবার খুবই জোরে বৃষ্টি নেমে গেল। ইতিমধ্যে আমাদের নৌকাতেও পানি উঠতে শুরু করেছে। এমনটা চলতে থাকলে আমাদের নৌকার কিছুক্ষণের মধ্যেই হয়তো ডুবে যাবে। আর এখানে আমাদেরকে বাঁচানোর মতো আশেপাশে কাউকেই দেখছি না। শ্বাসরুদ্ধকর কিছু সময় পার করার পরেই সামনে দেখতে পেলাম আশার আলো। নামেন নামেন, এটার উপরে পাতেন বাস। ওয়াচ টাওয়ারে পা ফেলার অনুভূতি আমাদের কাছে ছিল নতুন একটি জীবন ফিরে পাওয়ার মতো। এখানে প্রচন্ড বাতাস হচ্ছে। আমার কথা ঠিক মতো ক্লিয়ার আসবে কিনা আমি জানি না, বাট ওয়াচ টাওয়ারে ওঠার পর কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা দেখতে পেলাম একটি পরিবার ঝড়ের কবলে পড়েছে এবং তারা আমাদের থেকে অনেকটা দূরে। চোখের সামনে ডুবে গেল নৌকাটি এবং এখানে আমরা ব্যতীত আশেপাশে আর কেউই নেই যে তাদেরকে উদ্ধার করবে। আমাদের মাঝি ভাই শুরুতে রাজি না হলেও এক পর্যায়ে আমরা তাকে রাজি করিয়ে সেখানে পাঠাই পরিবারটিকে উদ্ধার করার জন্য। ভাই আমাদের নৌকায় ডুবে যাওয়ার মতো আজকে অবস্থা হয়ে গেছিল। একটা নৌকা সামনে ডুবে গেছে, যে আমাদের নৌকা চলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কয়জন আছে মনে হচ্ছে? একটা ফ্যামিলি। কি পরিমাণ দিয়ে ওই যে নৌকার দিকে তাকালে বুঝতে পারবেন। এই অবস্থাতেই আমরা ছুটি নিয়ে আজকে এই স্পট পর্যন্ত আসছি। যাক, বাঁচানো মালিক আল্লাহ। এখানে আশেপাশে একটা নৌকা কিছু নেই, জাস্ট আমাদের ট্রলারটা ছাড়া। এই একটা এই বাঁচতে পারবে না এখানে ভাই, সাঁতার যায়নিও লাভ নাই। যাকে যে অবশেষে রেস্কিউ করতে পারছে। ওইখান থেকে মেবি আরো সামনে যাচ্ছে। যাক ভাই, এটা খুবই ভালো লাগতেছে যে একটা ফ্যামিলি বাঁচাইতে পারছি এই জায়গায় এসে। যে উসিলাতেই হোক আমরা আসছি এবং আমাদের উসিলাতে একটা ফ্যামিলি আজকে বাঁচলো। এটা আসলে এই অভিজ্ঞতাটা খুবই অন্যরকম লেভেলের।
আপনার হাত পা এখনো কাঁপতেছে তাই না? প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। আমাদের বোটের মাঝি ওই ফ্যামিলিকে বাঁচানোর পরে নিয়ে গেছে, খুব সম্ভবত একদম বাজারের মধ্যে নামাই দিয়ে আসবে, আরও হয়তো টাইম লাগবে। বাকিটা উনি আসার পরে ওনার কাছ থেকে আরও ভালোভাবে আপনাদেরকে জানাইতে পারবো ব্যাপারটা। আর এখানে প্রচুর বাতাস হচ্ছে, এর মধ্যে আমরা এই যে কফি উঠাই দিছি, এটা দিয়ে বাতাসটা একটু আটকায় রাখছি, তারপরে এই পিলারের একটা সাপোর্ট নিছি, এই দিয়ে আপাতত চলছে কফি। এই যে চুলা জ্বালায় দিছি। বাতাস কি পরিমাণ এই কফির দিকে তাকাইলেই বুঝতে পারবেন, এইটার ভিতরে ঢেউ উঠে গেছে, তাইলে বোঝে নেবা। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রায় 2 ঘন্টা সময় আমরা আটকা পড়েছিলাম এই ওয়াচ টাওয়ারে। এর মধ্যে আমাদের ট্রলারও চলে আসলো। মহিলাটা অজ্ঞান হয়ে গেছে, পরে বাচ্চাটা কোন রকম এর মধ্যে আসছিল। আমি আরেকটা মিনিট আমরা দেরি করলে মনে হয় হ্যাঁ আর দুইটা বাচ্চাটা দেখতেছি আপনার ওই যে আগে বাচ্চাটা নিলাম, নেওয়ার পরে আপনার ওই যে বৃদ্ধ মহিলাটা তো ওখানে অজ্ঞান। আমি যাই দেখতেছি উনি একদম মানে তলা যেতেছে। হ্যাঁ ব্যবস্থা মনে করে উঠাইলাম, তারপরে ছেলেটাকে উঠাইলাম। তো দেখছেন এই ভিডিওর মধ্যে সবসময় মধ্যে আসেই। তবে এই অবস্থা আমার জীবনে আমি দেখিনি এরকম, যে মানে খালার মাঝখানে প্রথম মানে আমার লাইফে এরকম একটা ঘটনা মানে দেখলাম। করতে বলতে বাচ্চাও ঠিক আছে, আমার বয়সে ওটাও ঠিক আছে, মহিলাটা মানে এখন মোবাইল তো বলতে ক্ষতি হয়েছে, মোবাইল গেছে, বুটটা গেছে। এখন আমরা আস্তে আস্তে বের হই, আর ওই টাইমে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গেছিল। পড়ে গিয়ে আমি তো ভাবছি পানিতে পড়ছে, আমি ব্যথা পাইছি, আমার হাতে ব্যথা পাইছি, পায়ে ব্যথা পাইছি, ক্যামেরাটারও ক্ষতি হয়েছে। যাক, ব্যাপার না এটা। ঝড় এখন কিছুটা কমছে, তো বৃষ্টি হচ্ছে বাইরে এমনিতে। এখন আমরা বের হয়ে যাব, আরও দেরি করলে দেখা যাবে হয়তো আবহাওয়া আরও প্রতিকূলে চলে গেছে। দেখেন ঢেউ, এই জায়গাটা একটু ঢেউ দেখলেই বুঝতে পারবেন। ভাই বোটে তো ভালোই পানি উঠছে, একটু বের করে নিতে হবে। হ্যাঁ, এই ওয়াচ টাওয়ারের কথা আমার আজীবনই মনে থাকবে, কারণ এই জায়গায় অনেক ঘটনা ঘটে গেল, ভালো মন্দ সবকিছু মিলায়। সবশেষে আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ অবস্থায় এখন গন্তব্যস্থলে ফিরছি। ট্যুরে আসলে কত রকম ঘটনাই তো ঘটে আমাদের সাথে, তবে আজকের এই দিনটা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। আজকে হচ্ছে আইর মাছ আর বাঁচা মাছ, এইগুলাই আমরা বাজার টাজার করছি আজকে। একটু উঠান মাছ, একটু উঠান। কাপ্তায়ের একদম তাজা মাছ, হ্যাঁ, বাঁচা মাছ। আজকে এইটাই ফ্রাই করবেন না? হ্যাঁ, তাজা মাছ যেগুলা, এগুলা নিয়ে আসা হয়েছে। আপনি মিস করলেন ভাই? মিস তো অবশ্যই করছি, এমন মিস করছি মাথা চুলকাই দিতে। মাছগুলো দেখে একদম তরতাজা মনে হইতেছে, চিকচিক করতেছে। ভাই সেটা হইতেছে মাছগুলোটা ভালো লাগবে না ভাই। এটা র ফিল পাইতে হলে, মাছের এই লেকের সবচেয়ে মজা ভাবে খাইতে হলে আপনার কাঁচা রান্না করতে হবে। তাই খাবো আমরা, সমস্যা নেই। আজকে নতুন রেসিপি করে খাবো আমরা। এই দুটো মাছ এখানে যারা আসে তারা সবাই ভেজে খাইতে চায়, তবে এই লেকের মাছ সবচেয়ে মজা আছে না ভেজে খাই। তাহলে আই মাছটা না ভেজে রান্ধেন, আর দুটো এখন ভেজে দেন। রান্না বান্না মোটামুটি শেষ। যাক, যে স্মেলটা পাচ্ছি না, ওফ দারুণ। আপনারা আর একটু পরে খাইতে চাইছিলাম, কিন্তু আপনার তো তর্স হইতাছে না ভাই। মানে মাছটা দেখে লোভ সামলাইতে পারতেছে, চুলার উপরে আছে এখনো, কিন্তু এই যে রান্না চলমান, এ তুলেই খাচ্ছে। আর এই তো কিছু জিনিসপত্র রাতে দেখা যায় যে একটু আসর জমানো যায়, লুডো খেলা আছে, তারপরে চেস, এগুলো সব এই জায়গাতে আছে। কিচেন থেকেই দেখেন এরকম একটা ভিউ পাওয়া যায়। ভাই আর তো লোভ সামলানো যাইতেছে না। এটা লোভ সামলানোর জিনিসও না ভাই। কাপ্তায়ের মাছ যে এখন পর্যন্ত খাই নাই, আমি বলবো যে সে জীবনে অনেক কিছু মিস করছে। ব্যাপারটা জাস্ট একটু ইমাজিন করুন, এইরকম পরিবেশ দেখতে দেখতে এই খাবারটা এখন খাচ্ছি, তাও একদম তাজা মাছ, নিজেরা দেখে নিয়ে আসা, নিজেরা রান্না করা, এটা স্বাদই অন্যরকম। ভাই খাবারটা কেমন একটু বলেন তো? আর এই রান্না বান্না ওরাই করে দেয়, বাট আমরা চাইছিলাম যে একটু নিজেদের মতো রান্না বান্না করে নিজেরা খাবো, কেনাকাটা করব। বাট আপনারা যখন এখানে আসবেন দেখা যাবে যে সবকিছু ওরাই করে দিবে, এই পরিবেশে বসে জাস্ট খাবারগুলো উপভোগ করবেন। আমরা যে জায়গাতে আছি আশেপাশে ছোট্ট ছোট্ট দ্বীপে এরকম এক একটা বাড়ি,
আর একটা আমলকির গাছ, এখান থেকে আমলকিও পারলাম। এই যে আমলকি অনেক ধরে আছে। তো ভাই বলতেছে যে ওনার পেয়ারা গাছও আছে, পেয়ারা খাওয়ার জন্য বলতেছে। আর এইটা কি জাম্বুরা? অনেক গাছ আছে ভাইয়ের বাসায়। আর ওই পাশে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে লিচু গাছ। হাঁস মুরগি পালে, তারপরে গরু আছে। ওই যে ওই পাশে বেশ কয়েকটা গরু বাঁধা আছে। এটা জাম্বুরা গাছ। আপনার গরু কতগুলা? 8টা গরু। আর এইরকম হাঁস মুরগি অনেক। এই পাশে এই পাশে। এই দ্বীপের মাঝে আর তো কোনো ঘর বাড়ি নাই, মানে আপনারাই একটা ফ্যামিলি থাকেন না? কোথাও যাইতে হইলে নৌকা নিয়ে যাইতে হয়। তো দেখেন এদের জীবনটাও আসলে কেমন, এইরকম একটা পরিবেশে থাকে একটা ফ্যামিলি। পেয়ারা কি এগুলা পাকছে ছোট ছোট? ওই যে বড় পেয়ারা চেয়েও পেয়ারাগুলো এই পেয়ারাগুলো ভালো। যাক, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। পারভেজ ভাই একটা পেয়ারা পারতে হিমশিম খায়া যাইতেছে। পেয়ারাগুলো সাইজ ছোট হইলেও এগুলো কিন্তু পেকে গেছে। এই একটা কোলে। আর আচ্ছা, এই দুইটাই বাচ্চা কাচ্চা। এখন তো রাতই হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে। দেখি বাজারে গিয়ে কি পাওয়া যায়। ভাই, বাজারে তো মোটামুটি দোকানপাট আছে এখন। এই এলাকাটা যদি আমরা বলি বিশেষত বাংলাদেশ থেকে 50 বছর পিছিয়ে একটা এলাকা। আপনি গ্রামের যে আমরা শৈশবকালে যে ফিলটা অনুভব করতাম, গ্রামের বা গ্রামের বাড়ি যেগুলো বলি, আমরা এই এলাকাটায় ঘুরলে বোঝা যাবে যে আসলে গ্রামের বাড়ি কি, আগের বাংলাদেশ কি ছিল। উঠা পড়েন ভাই। আমি আগে যে জায়গায় বলছিলাম ওই জায়গায় নামাইলেই কিন্তু ভালো হইতো। এই জায়গায় আরো বেশি অসুবিধা হইব। কথাটা শুনলে এই কষ্টটা করা লাগতো না। সাবধানে সাবধানে, তাড়াহুড়া করেন না। বাস বাস। এই বাজারের নাম মসজিদ টিলা বাজার। খুব একটা বড় বাজার না, ছোট্ট একটা বাজার। জাস্ট আশেপাশে যারা পাহাড়ি অঞ্চলে আছে এরা সন্ধ্যার সময় হইলে এই বাজারে এসে একটু চা নাস্তা খায়, আড্ডা টাড্ডা দেয়। আমরাও পুরি খাইলাম, একটু চাটা খাইলাম, তাদের সাথে আড্ডা দিলাম। এই তো, বিদ্যুৎ এখনো আসে নাই, সবকিছু সোলারেই চলে। এটা কি আস? দেশি। কত কেজি? কত কেজি না, এটা পিস। পিস কত? 600। যাক, হাঁসটা মোটামুটি বড়ই আছে। এই হাঁসটা চয়েস করছেন? হাঁসটা খুব ভালো হয়েছে। না, আমি হাঁসটা দিয়েই বুঝছি এটা ভালো হইব। আর বাড়িতে পালা হাঁস এমনিতেও খায়, মানে মজা পাওয়া যাবে। তারপরে দেশি হাঁস। দড়িটা আগে বাঁধেন ওইটার সাথে, তারপরে হ্যাঁ হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। ভাই সাবধানে সাবধানে, ইয়াসিন ভাই আপনি পড়ে যাবেন ভাই, সাবধানে। এটা কিন্তু ছোট বোট ভাই, হিসাব করে। হ্যাঁ হ্যাঁ, বসেন। এটা আমরা যাচ্ছি অন্য বোটে। ভাই বসেন বসেন, আপনি পড়ে যাবেন। হ্যাঁ সুন্দর। না ভাই, পড়ে গেলে। আজকে রাতে রান্না হয়েছে কাপ্তাইয়ের টাটকা চাপিলা মাছ ভাজা, আয়ের মাছ আর হাঁসের মাংস। খুবই মজার একটি খাবার। হাঁসের মাংস ওই যে আপনি যে কিনা দিচ্ছেন আর কি। জি স্যার, হাঁস খাইলে এই হাঁসটা আমরা পাইতাম না, আপনি ভালো হাঁস ছিল। সব মিলিয়ে 2টা দিন সময় আমাদের খুব ভালো কেটেছে এই গাংচিল আইল্যান্ডে। যদিও এই দ্বীপের সন্ধান এখন পর্যন্ত তেমন কেউ জানে না, তবে কেউ আসলে আশা করছি নিরাশ হবেন না। এখানে আমরা ক্যাম্পিং করেছি, নিজেদের মতো বাজার করে রান্না করেছি, আর চা কফি খেয়ে শান্ত এই নির্জন দ্বীপের মাঝে অলস সময় পার করেছি। মাঝে মাঝে ঝড় উঠেছে, বৃষ্টি হয়েছে, সেটাকেও আমরা উপভোগ করেছি এই দ্বীপের মাঝে। একান্ত নিজেদের মতো সময় কাটানোর জন্য এর থেকে বেশি আর কি চাই বলেন? অনেক ভালো লাগলো, মিস করব, সুযোগ পেলেই চলে আসবো। আর জায়গাটা খুবই সুন্দর লাগছে ভাই। মন চাইলে চলে আসে। অবশ্যই মনে চাইলে, মনে করে কষ্ট থাকলে মনে হবে যে চুপচাপ একটু থাকি, চুপচাপ একটু বৈশা তারা দেখবো বা চুপচাপ একটু চাঁদনিটা দেখবো, একটু মিষ্টি করে চলে আসবে। মনে যাদের খুব বেশি কষ্ট তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট।